আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ক্লাসে তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পারছো যে কি নিয়ে আলোচনা করা হবে। তো আজকের এই ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং এর 9 নম্বর অধ্যায়ের চূড়ান্ত হিসাব নিয়ে। ঠিক আছে? তো আমরা চূড়ান্ত হিসাবের একটাই ম্যাথ করব, অর্থাৎ এই পুরো বইয়ের পুরো বই বলতে 9 অধ্যায়ের এই একটা ম্যাথ করলে আমরা যতগুলো চূড়ান্ত হিসাব আছে, অর্থাৎ যত নিয়মের চূড়ান্ত হিসাব আছে সবগুলো আমরা অ্যান্সার করতে পারবো। তো এই চূড়ান্ত হিসাবটা আমার, অর্থাৎ এই রেওয়া মিলটা প্রস্তুত করতে, যে রেওয়া মিল থেকে আমরা চূড়ান্ত হিসাবটা করব, এটা প্রস্তুত করতে আমার প্রায় 2 দিন সময় লেগে গেছে। ঠিক আছে? তো এখানে তোমরা প্রায় দেখতে পাচ্ছ, এখানে না হলেও প্রায় 70টার মতো টার্মস আছে, অর্থাৎ আমাদের বিভিন্ন খরচ আছে। তো এই 70টার মতো খরচ এক জায়গায় করার পর সেটার আবার হিসাব মিলানো যে কি পরিমাণ কঠিন কাজ, সেটা আমি করতে যেয়ে বুঝতে পারছি আর কি। তো আলহামদুলিল্লাহ, যাক, শেষ পর্যন্ত আমি হিসাবটা মিলাইতে পারছি। তো সেই জন্য আমি তোমাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম, যাতে তোমাদের পরীক্ষাতে খুব হেল্প হয় একটু। তোমরা এই একটা ম্যাথ করলেই পরীক্ষাতে ফুল অ্যান্সার করতে পারবা। তো এই আমার এই চূড়ান্ত হিসাবটা প্রস্তুত করতে দেখা যাচ্ছে যে আমার পরীক্ষার মাঝে 2 দিন প্রায় চলে গেছে। তো তোমাদের জন্য যেহেতু কষ্ট করে করছি, তোমাদের অবশ্যই ভালোবাসা পেলে আমার কষ্টটা সার্থক হবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা সবাই। আর পরবর্তীতে আমি যে আমাদের জাবেদার হিসাবটা আছে সেখান থেকেও আমি একটা এরকম কমন ফর্মের, অর্থাৎ ফুল একটা ম্যাথ কমপ্লিট করে তোমাদের সেটা সমাধান করাবো। ঠিক আছে? তো তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তোমরা যদি আগ্রহ দেখাও তাহলে অবশ্যই আমি জাবেদা নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? তো চলো, আর কথা না বলে আমরা ম্যাথটা শুরু করি। তো তার আগে অবশ্যই অবশ্যই তোমাদের খাতা নিয়ে বসতে হবে। খাতা নিয়ে যদি না বসো তাহলে কিন্তু এই ম্যাথ তোমরা মনে করো পুরা ভিডিও দেখেও কিছু বুঝতে বুঝতে পারবে না। অর্থাৎ আমার সঙ্গে সঙ্গে তোমাদের ম্যাথটাকে খাতায় নোট করতে হবে, তাছাড়া তোমরা কিন্তু এই ম্যাথটা বুঝতে পারবে না। ঠিক আছে? তো চলো, আর কথা না বাড়িয়ে আমরা ম্যাথটা শুরু করি। তোমরাও খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে নাও। তো আমাদের চূড়ান্ত হিসাবে করার সময় আমাদের একটা ছক রেডি করতে হয়। ঠিক আছে? তো ছকে আমাদের মোটামুটি 2টা বিবরণী ঘর থাকে, এবং একটা থেকে ডেবিটের জন্য, একটা থেকে ক্রেডিটের জন্য। তাহলে এটা আমাদের কি হবে? আমাদের প্রথম টার্মসটা কি থাকে আমাদের চূড়ান্ত হিসাবে, কিন্তু আমাদের তোমরা অবশ্যই এত দিনে অবশ্যই ম্যাথ কিছু না কিছু করছো অবশ্যই বই থেকে। তো সেই হিসেবে আমি সেভাবে শুরু করতেছি, যে তোমরা কিছু হলেও জানো চূড়ান্ত হিসাব সম্পর্কে। তারপর আমি আরেকবার বলি, চূড়ান্ত হিসাবে আমাদের যে রেওয়া মিলটা দেওয়া থাকবে, এই রেওয়া মিল থেকে আমাদের 3টা সেক্টরে ভাগ করতে হবে। একটা হচ্ছে আমাদের ক্রয় বিক্রয় হিসাব বের করতে হবে এখান থেকে, তারপর আমাদের লাভ লোকসান হিসাব বের করতে হবে, এবং সব শেষে আমাদের উদ্বৃত্ত হিসাবটা বের করতে হবে। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা বের করব হলো ক্রয় বিক্রয়ের যে হিসাবটা, সেগুলা, অর্থাৎ আমাদের এই রেওয়া মিলে যে ক্রয় বিক্রয় রিলেটেড যে খরচগুলো আছে সেগুলো আমরা আলাদা করে এই প্রথম ছকের ভিতর লিখবো। ঠিক আছে? তো প্রথম ছকটা তাহলে আমাদের কি? জামাল ট্রেডার্স এর ক্রয় বিক্রয় হিসাব 2022 সালের 21শে ডিসেম্বরের সমাপ্ত বছরের জন্য। ঠিক আছে? তো অবশ্যই তোমরা অ্যান্সার লেখার পর প্রথম টার্মসের জন্য, অর্থাৎ প্রথম ছকের জন্য ক্রয় বিক্রয় হিসাব নির্ণয় করার জন্য আমাদের প্রথমে আগে এইটুক লিখে নিতে হবে। এরপর আমাদের একটা ছক করতে হবে। ছক করার জন্য খাতার তোমাদের একটার জন্য এখানে প্রথম ছকটা হবে হচ্ছে বিবরণীর জন্য। তাহলে এখানে লিখবো আমরা বিবরণ। বিবরণ, এখানে লিখবো আমরা টাকা, এখানেও লিখবো টাকা, আবার বিবরণ, এখানে লিখবো টাকা, আবার শেষের ঘরটাতেও লিখবো টাকা। তো আমাদের হিসাবের এই সাইডটা হবে ডেবিট, এখানে আমরা উপরে ডেবিট লিখবো, এবং এই সাইডটা হবে ক্রেডিট। ঠিক আছে? তাহলে আসো আমরা এখন রেওয়া মিলটাতে দেখে নিই যে আমাদের ক্রয় বিক্রয় হিসাবের ডেবিট পার্শ্বে আমরা কোন কোন খরচগুলা বসাবো। ঠিক আছে? তো চলো প্রথমে আমরা রেওয়া মিলটা একটু দেখি। রেওয়া মিলটাতে তোমরা এখানে দেখতে পাচ্ছো আমাদের অনেকগুলো খরচ দেওয়া আছে। তো এখান থেকে আমাদের আগে চিহ্নিত করতে হবে যে আমরা কোন কোন জিনিসগুলা এই 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 প্রথম ছকে, অর্থাৎ ক্রয় বিক্রয় হিসাবের মধ্যে বসাবো। তো সবার প্রথমে তোমরা কি করবা? এই রেওয়া মিল থেকে আগে তোমরা মজুদ পণ্য বা প্রারম্ভিক মজুদ পণ্য নামে যে টার্মসটা থাকবে বা যে খরচটা থাকবে সেটাকে তোমরা খুঁজে বের করবা। ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পারতেছো আমাদের এখানে
3 নম্বরে এই যে প্রারম্ভিক মজুত পণ্য বা মজুত পণ্য, অর্থাৎ এটা আমাদের কিসের অন্তর্ভুক্ত হবে? ক্রয় বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হবে। আর তোমরা ম্যাথ করার সময় অবশ্যই যখন পরীক্ষায় ম্যাথ করবা তখন অবশ্যই যে টার্মসটা তোমরা ইউজ করতেছো ওইটার সঙ্গে এরকম একটা চিহ্ন করে রাখবা, যাতে পরবর্তীতে তোমাদের আহ দুইটার মধ্যে প্যাচ না লেগে যায়, অর্থাৎ আমাদের যাতে একটা টার্ম আমরা যাতে দুইবার ইউজ করে না ফেলি, ঠিক আছে? তো এরকম করে একটা দাগ দিয়ে নিবা। তো চলো আমরা এখন লিখে ফেলি প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা এখানে আছে, ঠিক আছে? তাহলে এটা আমরা এখন কি করব? ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট পাশে লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো? মজুত পণ্য, ঠিক আছে? তাহলে মজুত পণ্য আমাদের কত ছিল? মজুত পণ্য ছিল হচ্ছে 40,000 টাকা। তো আমরা সেটা 2 নাম্বার যে টাকার ঘরটা আছে এটাতে লিখবো, কারণ এটার সঙ্গে আমাদের কোনো যোগ বিয়োগের কাজ নেই, ঠিক আছে? যে টার্মটার সঙ্গে আমাদের যোগ বিয়োগের কাজ আছে সেই টার্মটা, সেই হিসাবটার ক্ষেত্রে আমাদের এই পাশে আগে যোগ বিয়োগ করে নিতে হবে, তারপর যোগ বিয়োগের ফলাফলটা আমাদের এই পাশে লিখতে হবে। কিন্তু আমাদের মজুত পণ্যের সঙ্গে যেহেতু কোনো যোগ বিয়োগ নেই, সেজন্য আমরা সরাসরি 2 নাম্বার টাকার ঘরে লিখবো। তাহলে এখানে আমাদের কত? 40,000, ঠিক আছে? এখন আসো আমরা দেখি পরবর্তীতে কি হিসাবটা আসে আমাদের এখানে। পরবর্তীতে তোমরা এখানে আমাদের সব সময় আগে ক্রয় জিনিস যেটা আছে আমাদের সেটাকে খুঁজে বের করবা, কারণ ক্রয় বিক্রয়ের ডেবিট পাশে আমাদের ক্রয় হিসাবগুলো করতে হবে, ঠিক আছে? অর্থাৎ যে জিনিসগুলো আমরা ক্রয় করলাম। তাহলে এখানে দেখো ক্রয় হিসাবের মধ্যে আমাদের এই যে দেখো এখানে ক্রয় আছে, এটা তোমরা খুঁজে বের করবে, চার্টের যে কোনো জায়গায় থাকতে পারে। তো আমাদের এখানে 2 নাম্বার অপশনই আছে ক্রয়, ঠিক আছে? তাহলে ক্রয় কত আছে? 1,60,000 টাকা। তাহলে এটা তোমরা লিখে ফেলবা, ক্রয়। এখন তোমরা সরাসরি ক্রয়টা একদম 2 নাম্বার ঘরে লিখবে না, কারণ ক্রয়ের সঙ্গে অনেক কিছু যোগ বিয়োগের ব্যাপার থাকে। তো সেই জন্য আগে ক্রয়ের হিসাবটা এখানে লিখবা তোমরা, 1,00,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে? এখন আসো ক্রয়ের সঙ্গে সম্পর্কিত এখানে কিছু জিনিস আছে, সেগুলো আমাদের এখান থেকে যোগ বিয়োগ করতে হবে। সেই জিনিসগুলো কি? এখানে দেখো আমাদের প্রথমেই আমাদের ক্রয়ের সঙ্গে আমরা ধরো কোনো একটা জিনিস ক্রয় করলাম, ক্রয় করার পর কিছু জিনিস আবার ফেরত পাঠিয়ে দিলাম। তাহলে যে জিনিসটা ফেরত পাঠিয়ে দিলাম সেটা কি আমাদের কি করতে হবে? ক্রয়ের টাকা থেকে অবশ্যই বাদ দিতে হবে, তাই না? তাহলে আসো এখন আমরা দেখি ক্রয় ফেরত বা বহি ফেরত জিনিসটা কোথায় আছে। তো এটা তোমরা সবসময় রেওয়া মিলের ক্রেডিট পাশে পাবা, ঠিক আছে? এই যে দেখো এখানে আমাদের ক্রয় ফেরত নামে বা বহি ফেরত নামে একটা টার্ম আছে, এটাই হচ্ছে আমাদের সেই পণ্যটা যেটা আমরা কেনার পরে আবার ব্যাক করে দিছি, ঠিক আছে? তো এখানে তোমাদের দুইটাই দেওয়া থাকতে পারে, ক্রয় ফেরত অথবা বহি ফেরত, দুটা কিন্তু একই জিনিসই, ঠিক আছে? তো তোমরা জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করবা। বহি ফেরত কিন্তু অনেক সময় দেওয়া থাকবে, তোমরা কিন্তু এটা ভুলে যেতে পারো, ঠিক আছে? এটা একটু নোট করে রাখবা। তো আসো তাহলে আমরা কতটুকু পণ্য ফেরত দিয়ে পাঠিয়ে দিয়েছি সেটা আমরা ক্রয় থেকে বিয়োগ করে দেব। তাহলে এখানে আমাদের বিয়োগ হবে ক্রয় ফেরত কত ছিল? 10,000 টাকা, ঠিক আছে? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তারপর একটা টান দিয়ে নিবা, এখানে আমাদের থাকলো 1,50,000। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,50,000। এখন আরো কিছু আছে আমাদের ক্রয়ের সঙ্গে যোগ বিয়োগ করতে হবে, যেমন ধরো বার্তা থাকতে পারে, পণ্য উত্তোলন থাকতে পারে, অলিখিত ক্রয় থাকতে পারে, এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো আমরা জমা মিলে দেখি। এখন আমরা দেখবো যে আমাদের ক্রয়ের উপর কোনো ছাড় পাইছি কিনা আমরা, অর্থাৎ যে পণ্যটা ক্রয় করছি সেই পণ্যের উপর আমাদেরকে কোনো ছাড় দেওয়া হয়েছে কিনা। তাহলে ছাড় দেওয়া হলে কি হবে? ওই টাকাটা আমাদের কম লাগবে ক্রয়ের থেকে, তাহলে সেই টাকাটা আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে দেখো আমরা খুঁজে বের করব। এই দেখো আমাদের ক্রয়ের যে বার্তাটা থাকবে, অর্থাৎ যে ডিসকাউন্টটা থাকবে, সেটাও কিন্তু তোমার রেওয়া মিলের ক্রেডিট পাশেই সবসময় থাকবে, ঠিক আছে? এটা তোমার কিভাবে থাকতে পারে? ক্রয় বার্তা থাকতে পারে, বার্তা প্রাপ্তি থাকতে পারে, প্রাপ্ত বার্তা থাকতে পারে, অথবা শুধু বার্তা থাকতে পারে, ঠিক আছে? এখন শুধু বার্তা থাকলে তোমার মাথার মধ্যে প্যাঁচ লেগে যাবে যে এটা ক্রয়ের উপর বার্তা নাকি বিক্রয়ের উপর বার্তা। তো সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে বার্তাটা রেওয়া মিলের ডেবিট পাশে আছে নাকি রেওয়া মিলের ক্রেডিট পাশে আছে। যদি রেওয়া মিলের ক্রেডিট পাশে থাকে তাহলে সেটা আমাদের ক্রয়ের উপর বার্তা, আর যদি রেওয়া মিলের ডেবিট পাশে থাকে তাহলে সেটা আমাদের বিক্রয়ের উপর বার্তা, ঠিক আছে? এটা তোমরা একটু নোট করে রাখা দাও খাতায়, ঠিক আছে? তো চলো আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্রয়ের উপর কতটুকু বার্তা পাইছি? 2,500 টাকা বার্তা পাইছি, এটা আমরা লিখে ফেলি। তাহলে বার্তাটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বার্তা আমাদের কত? 2,500। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে কি পাবো? আচ্ছা আমরা সবগুলো একটু লিখে নিই, তোমরা আলাদা, আমি আলাদাভাবে ক্যালকুলেশন করতেছি না। তোমরা এগুলো আলাদা আলাদা ভাবে টান দিয়ে ক্যালকুলেশন করবো, আমি একবারে লিখতেছি, ঠিক আছে? তারপর আমাদের বার্তার পর আর কি থাকতে পারে? দেখো আমাদের পণ্য উত্তোলন থাকতে পারে জিনিস ক্রয়ের সঙ্গে, ঠিক আছে? আর পণ্য উত্তোলনের যে টার্মটা থাকবে এটা আমাদের সব সময় তোমার হচ্ছে
সংযুক্তির মধ্যে থাকবে, ঠিক আছে। তোমাদের এই যে নিচে যে আমাদের সংযুক্তি থাকে এগুলোর মধ্যে তোমার যদি পণ্য উত্তোলন করা হয় সেটা থাকবে। এখন ধরো তুমি কোনো পণ্য কিনে আনছো, সেখান থেকে তুমি কিছু পণ্য উঠায় নিলা বা নিয়ে গেলা, তাহলে কি হলো, পণ্য কমে গেল, তাহলে অবশ্যই আমাদের ক্রয়ের হিসাব থেকে সেটা কমে গেল, তাহলে আমাদের সেখান থেকে সেটা বাদ দিতে হবে। ঠিক আছে, এখানে দেখো আমাদের এই যে ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকার পণ্য আহ সরি উত্তোলন করা হয়েছে, ঠিক আছে, যা হিসাবভুক্ত করা হয়নি। তাহলে এখানে তোমরা দেখতে পারতেছো এই যে 3,000 টাকার পণ্য উত্তোলন করা হয়েছে, তাহলে এই পণ্যটা আমাদের ক্রয় থেকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর তোমাদের সংযুক্তির মধ্যে যে টার্মস গুলো থাকে এগুলো আমাদের দুইবার করে ইউজ করতে হয়, ঠিক আছে। তো তোমরা সেই ক্ষেত্রে সেই জন্য এইরকম দাগ দিয়ে রাখবা, ঠিক আছে। একবার ইউজ করার পরে এরকম দাগ দিবা, আর দ্বিতীয়বার যখন ইউজ করা লাগবে সেটা তো আমি সামনে দেখাবোই, তখন তোমাদের আরেকবার এরকম করে দাগ দিবা, যাতে তোমাদের মধ্যে কনফিউশন না আসে যে ইউজ করছো কি করো নাই, ঠিক আছে। তো এরকম একবার ইউজ করার পর একটা দাগ দিয়ে দিবা। তো এখানে আমাদের দেখা যাচ্ছে পণ্য উত্তোলন করছি আমরা 3,000 টাকা, তাহলে এখানে আমাদের পণ্য উত্তোলনটাও বিয়োগ হবে। পণ্য উত্তোলন ছিল আমাদের কত, 3,000 টাকা। তোমরা কিন্তু প্রত্যেকটা টার্মস লেখার পরে বিয়োগ করে, এরকম দাগ দিয়ে বিয়োগ করে তারপরে আবার তার সঙ্গে পরেরটা বিয়োগ করবে, ঠিক আছে। আমি একটু সময় বাঁচানোর জন্য দ্রুত করতেছি। এরপরে আমাদের ক্রয়ের সঙ্গে আরেকটা জিনিস সম্পর্কিত থাকবে, সেটা হচ্ছে অলিখিত ক্রয়, ঠিক আছে। এই চারটা জিনিসই আমাদের ক্রয়ের সঙ্গে যোগ এবং বিয়োগ হয়, ঠিক আছে। চারটার মধ্যে, এই চারটার বাইরে কিছু থাকবে না, হয় দুইটা থাকবে বা একটা থাকবে, অথবা থাকবে না, অথবা চারটা থাকবে, চারটার বেশি থাকবে না, ঠিক আছে। আরেকটা হচ্ছে সেটা কি, অলিখিত ক্রয়, অর্থাৎ আমরা কোনো জিনিস ক্রয় করছি কিন্তু কিন্তু সেটা আমরা রেওয়া মিলে লিখি নাই, ঠিক আছে। তাহলে সেটা কি হবে, সেটা আমাদের হিসাবের মধ্যে নাই, তাহলে সেটা আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের এখানে লেখা লাগবে অলিখিত ক্রয়, ঠিক আছে। অলিখিত ক্রয় আমাদের কত আছে আসে দেখি। অলিখিত ক্রয় এটাও আমাদের সংযুক্তির মধ্যে থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে লেখা আছে, বাকিতে পণ্য বিক্রয় ও ক্রয় 5,000 টাকা যা হিসাবভুক্ত করা হয় না, অর্থাৎ বাকিতে 5,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, আবার 5,000 টাকার পণ্য ক্রয়ও করা হয়েছে, ঠিক আছে। তাহলে কিন্তু সেটা হিসাবভুক্ত করা হয় নাই, তাহলে আমাদের অলিখিত ক্রয় হচ্ছে 5,000 টাকা। এটা কিন্তু তোমরা সবসময় সংযুক্তির মধ্যে থাকবে, ঠিক আছে। তো আমরা যেহেতু ক্রয়টা ইউজ করতেছি, আমরা একটা দাগ দিব, কারণ এটা আমাদের পরবর্তীতে আরো একবার ইউজ হবে। একবার আমরা দাগ দিয়ে দিলাম, তারপর আমরা এখানে ইউজ করবো 5,000, ঠিক আছে। এখন আমি পুরোটা একটা টান দিয়ে দিলাম। টান দেওয়ার পর পুরো হিসাবটা করার পর আমাদের দেখা যাবে যে এই 60,000 থেকে 10,000, তারপরে 10,000 থেকে আবার 2,500 বাদ, আবার যে 50,000 থেকে যে 2,500 বাদ দিলাম, সেটার যে যোগ বা বিয়োগফল পাইছি সেটার থেকে আবার 3,000 বাদ, আবার 3,000 বাদ দেওয়ার পর যে বিয়োগফলটা পেলাম সেটার সঙ্গে আবার আমাদের 5,000 যোগ করে দিতে হবে। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের ধাপে ধাপে করতে হবে, কিন্তু এই যে প্রথমটা যেভাবে করছি, অর্থাৎ 60,000 থেকে 10,000 বাদ দিয়ে এই যে 1,50,000 লিখছি, তোমরাও কিন্তু পরবর্তী টার্মস গুলো তো এভাবেই করবা। অর্থাৎ আবার 50,000 থেকে 2,500 বাদ দিয়ে যে বিয়োগফলটা পাবা, সেটা তুমি আবার সেটার থেকে আবার 3,000 বাদ দিবা, 3,000 বাদ দিয়ে যেটা পাবা সেটা আবার সেটার থেকে আবার সেটার সঙ্গে আবার 5,000 যোগ করবা, ঠিক আছে। অর্থাৎ এরকম ভাঙ্গা ভাঙ্গা করবা, আমি একটু একসাথে করলাম যাতে জায়গা একটু কম লাগে, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাবে যে শেষ পর্যন্ত আমাদের হিসাব করে, অর্থাৎ যোগ বিয়োগ করে আমাদের ক্রয়ের জন্য যে টাকাটা থাকবে সেটা হচ্ছে 1,49,500, 1,49,500, ঠিক আছে। তো এখন আমাদের দেখো আরেকবার আমি তোমাদের বলি, তোমরা ক্রয় বিক্রয় হিসাবে সবার প্রথমে লিখবা মজুত পণ্য, এটা খুঁজে বের করবা, ঠিক আছে। মজুত পণ্য খুঁজে বের করার পর সেটা ডাইরেক্ট লিখে দিবা, এটার সঙ্গে কোনো কিছু যোগ বিয়োগ তোমাদের আপাতত হয়তোবা থাকবে না, থাকে না আর কি। তারপর তারপর তোমরা কি করবা, ক্রয় হিসাবটা খুঁজে বের করবা। ক্রয় হিসাব খুঁজে বের করার পর সেটা তোমার টোটাল অ্যামাউন্টটা এই পাশে লিখবা টাকার প্রথম ঘরটাতে, লেখার পর এর সঙ্গে যে যোগ বিয়োগ গুলো আছে সেগুলো খুঁজে বের করবা। যোগ বিয়োগ কি কি থাকবে, হয় তোমাদের বেশিরভাগ থাকবে হচ্ছে ক্রয় ফেরত, ঠিক আছে। তারপরে থাকবে হচ্ছে ক্রয় বার্তা, আর বাকি যে দুইটা দেখতেছো পণ্য উত্তোলন এবং অলিখিত গোড়া, এটা খুবই কম থাকে। তারপর আমি তোমাদের দেখাই দিলাম, অর্থাৎ এই চারটা টার্মস এর বেশি তোমাদের ক্রয়ের সঙ্গে যোগ বিয়োগ করা লাগবে না, অর্থাৎ এই চারটার ভেতরেই থাকবে, ঠিক আছে, যেহেতু আমি তোমাদের একটা ম্যাথের মধ্যে সবগুলো করাচ্ছি। তাহলে আমাদের কিন্তু ক্রয়ের এখানে আমাদের কাজ শেষ। এরপরে আমরা দেখবো যে ক্রয় বিক্রয় হিসাবের মধ্যে ডেবিট পাশে আর কি কি লিখবো আমরা। এরপরে আমরা লিখবো হচ্ছে, দেখো, ক্রয় করার পর আমরা জিনিসটা নেওয়ার জন্য যে পরিবহন খরচটা করছি সেটা কিন্তু আমাদের ক্রয় বিক্রয়ের ডেবিট পাশে হবে, ঠিক আছে। এই টার্মস গুলো কিন্তু তোমাদের মনে রাখা লাগবে, অর্থাৎ কোনটা ক্রেডিট পাশে হচ্ছে কোনটা ডেবিট পাশে হচ্ছে সেটা কিন্তু তোমাদের মনে রাখা লাগবে। তো এখানে আমরা দেখবো এখন যে ক্রয় পরিবহন বা অন্ত পরিবহন বা পরিবহন, ঠিক আছে। এই তিনটা জিনিস কই আছে। পরিবহন দেখো আমাদের এখানে যদি শুধু পরিবহন থাকে তাহলে সেটা ক্রয় পরিবহনই বুঝাবে, ঠিক আছে, সেটা বিক্রয় পরিবহন বুঝাবে না, বুঝতে পারছো।
অর্থাৎ যদি রেওয়া মিলে শুধু পরিবহন লেখা থাকে তাহলে সেটা হবে হচ্ছে ক্রয় পরিবহন, সেটা বিক্রয় পরিবহন হবে না। এখানে কিন্তু দেখো বিক্রয় পরিবহনও আছে, আমাদের বিক্রয় পরিবহন এই আহ আচ্ছা, ওটা আমরা যখন বিক্রয়ের কাজ করব তখন তোমাদের দেখাবো। তাহলে আমাদের রেওয়া মিলে যদি ক্রয় পরিবহন, অন্ত পরিবহন বা শুধু পরিবহন থাকে তাহলে সেটা হচ্ছে ক্রয়ের জন্য যে আমরা মাল ক্রয় করে নিয়ে আসছি পরিবহন দিয়ে সেই খরচটাকে বুঝাবে। তাহলে সেটা আমাদের কত, ৬০০০ টাকা। তাহলে এটা আমরা সোজাসুজি রেওয়া মিলে লিখে ফেলবো, ঠিক আছে। এখানে লিখবো ক্রয় পরিবহন। আমার বোর্ডে লিখতে একটু অসুবিধা হচ্ছে, লেখাগুলো খারাপ হচ্ছে, তোমরা একটু কনসিডার করো, ঠিক আছে। তাহলে এখানে ৬০০০ আমরা লিখে নিলাম। এরপরে আমরা দেখব আর কি কি আছে আমাদের রেওয়া মিলে। এরপর আমরা দেখতে পাবো, দেখো এখানে, এখানে আমাদের জাহাজ ভাড়া নামে একটা, জাহাজ ভাড়া বা গুদাম ভাড়া বা রেল ভাড়া এই টাইপের কিছু টার্মস থাকবে, বা অর্থাৎ এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে সেটা আমাদের কোথায় যাবে, সেটা আমাদের ক্রয় বিক্রয় হিসাবে ডেবিট পাশে যাবে। তাহলে এখানে তোমরা দেখতে পেতেছো এই যে জাহাজ ভাড়া নামে একটা টার্মস আছে, জাহাজ ভাড়া বা রেল ভাড়া বা গুদাম ভাড়া, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে সেটা আমাদের ধরতে হবে যে সেটা হচ্ছে ক্রয় বিক্রয়ের ডেবিট পাশে হবে। তো আমি তিনটাকে একটা হিসাবের মধ্যে দেখাইছি। তো সেক্ষেত্রে তোমরা তিনটা আলাদা আলাদা দেওয়া থাকতে পারে, এরকম একসাথে দেওয়া থাকবে না তো অবশ্যই। তো আমি তিনটা যেহেতু একই টাইপেরই খরচ সেই জন্য আমি একটার মধ্যেই দেখাইছি, ঠিক আছে। তো আমরা সেখানে ধরো আমরা গুদাম ভাড়া বা জাহাজ ভাড়া হিসাবে ওই হিসাবে অন্তর্ভুক্ত করি। তাহলে এখানে আমরা লিখি জাহাজ ভাড়া। জাহাজ ভাড়া আমাদের কত টাকা ছিল, জাহাজ ভাড়া ছিল হচ্ছে ৩০০০ টাকা, ঠিক আছে। তো এখন আসো পরবর্তী টার্মস দেখি। পরবর্তী টার্মসে আমাদের দেখা যাবে যে হচ্ছে মজুরি অথবা কুলি খরচ, এটা আমাদের থাকবে। এখানে দেখো জাহাজের পরই আছে মজুরি অথবা কুলি খরচ, ঠিক আছে। তাহলে শুধু মজুরি থাকতে পারে অথবা লেখা থাকতে পারে যে কুলি খরচ, ঠিক আছে। তাহলে এখানে দেখো কুলি খরচ কত আছে, ১২০০০ টাকা। তাহলে আসলে আমরা লিখি মজুরি অথবা কুলি খরচ, যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। তো মজুরি ছিল আমাদের ১২০০০ টাকা, সেটা আমরা এখানে লিখবো কারণ এখানে আমাদের সংযুক্তি আছে। যদি সংযুক্তি না থাকলো, মজুরির সাথে যদি কোনো সংযুক্তি না থাকতো তাহলে ডাইরেক্ট আমরা ১২০০০ লিখতাম। দেখো কি কোথায় সংযুক্তি আছে আমি তোমাদের দেখাই, না হলে তোমরা আবার বুঝতে পারবে না। এখানে দেখো মজুরি ৪০০০ টাকা এবং বেতন ২০০০ টাকা বকেয়া আছে। তার মানে আমাদের এখনো মজুরি ৪০০০ টাকা বাকি আছে, সেটা আমরা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করে নিই, ঠিক আছে। তাহলে ৪০০০ টাকা আমাদের আরো মজুরি দিতে হবে, তাহলে সেটা কি করতে হবে, হিসাবের মধ্যে নিতে হবে অবশ্যই। তাহলে এখানে আমরা লিখবো বকেয়া মজুরি, অর্থাৎ আমরা মজুরি দিছি হচ্ছে ১২০০ টাকা, ১২০০০ টাকা, আরো ৪০০০ টাকা বাকি আছে, তাহলে সেটা আমাদের এখানে কি করতে হবে, প্লাস করতে হবে, ঠিক আছে। ৪০০০, ওকে। তাহলে অ্যাড করলে আমাদের টোটাল কত হচ্ছে, ১৬০০০ টাকা। একক দশক শতক হাজার অযুত, ঠিক আছে। এরপর আর কি কি থাকতে পারে আমাদের, দেখি আসো। এরপর আমাদের থাকতে পারে হচ্ছে শুল্ক, নগর শুল্ক অথবা আমদানি শুল্ক, ঠিক আছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আছে কি কি শুল্ক থাকতে পারে, আমদানি শুল্ক থাকতে পারে, নগর শুল্ক থাকতে পারে, ডাক চার্জ থাকতে পারে, ঠিক আছে। তাহলে যখনই আমরা দেখবো এগুলো আছে তখনই আমাদের সেটা আমাদের ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট পাশে অন্তর্ভুক্ত করতে হবে। এখন শুধু শুল্ক যখন থাকবে সেটা হবে আমাদের কিসের শুল্ক, ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট পাশের শুল্ক। কিন্তু তোমাদের আরো একটা শুল্ক আছে, রপ্তানি শুল্ক। দেখো এটা কিন্তু আমাদের লাভ লোকসান হিসাবের জন্য। আবার তোমরা এই দুইটার মধ্যে প্যাচ লাগাবা, রপ্তানি শুল্ক যখন হবে সেটা হবে হচ্ছে লাভ লোকসানের জন্য। কিন্তু যখন শুধু শুল্ক থাকবে, আমদানি শুল্ক থাকবে, নগর শুল্ক থাকবে অথবা ডাক চার্জ থাকবে, সেক্ষেত্রে আমাদের সেটা কি করতে হবে, ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট পাশে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আসো আমরা এখানে লিখি, আমি একটু পেজটা উপরে উঠায় নেই। তোমরা এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করো, তাছাড়া কিন্তু তোমরা জীবনে এই ম্যাথটা বুঝবা না আর কি। তাহলে এখানে আমরা কি লিখবো এখন, শুল্ক বা নগর শুল্ক বা আমদানি শুল্ক, ঠিক আছে, অথবা ডাক চার্জ, যে কোনো কিছু হতে পারে। তাহলে শুল্ক আমরা কত টাকা দিছি, শুল্ক আমরা দিছি হলো ১৬০০ টাকা, ঠিক আছে। এরপর তার পরবর্তী কি টার্মস আসে আসলে আমরা দেখি, খুঁজে বের করি রামিল থেকে। অর্থাৎ আমরা যে টার্মসটা ইউজ করব সেটা কিন্তু আমরা এরকম করে দাগ দিয়ে দেবো, তাছাড়া কিন্তু তোমার পরবর্তীতে যখন রিভিশন করবা তখন কিন্তু, অর্থাৎ যদি শেষে যা যদি চূড়ান্ত হিসাব না মেলে সেক্ষেত্রে কিন্তু আর খুঁজে বের করতে পারবে না যে কোন জায়গা থেকে তোমার ভুলটা হইলো। অবশ্যই লেখার সময় এরকম করে একটা দাগ দিয়ে দিবা। তাহলে এরপরে আমাদের থাকতেছে হলো বিদ্যুৎ ও শক্তি। তাহলে আমাদের কি কি থাকতে পারে দেখো এই টার্মসটার মধ্যে। এখানে আমরা বিদ্যুৎ অথবা জ্বালানি হিসাবে এই টার্মসটা থাকতে পারে অথবা খরচটা থাকতে পারে।
গ্যাস ও পানি হিসেবে খরচটা থাকতে পারে, অথবা বিদ্যুৎ ও শক্তি হিসেবে আমাদের খরচটা থাকতে পারে। এখন এই বিদ্যুৎ ও শক্তি জিনিসটা তোমরা একটু মনে রাখো, পরবর্তীতে দেখবে যে আমাদের লাভ লোকসান হিসাবের মধ্যেও কিন্তু বিদ্যুৎ খরচ আছে, কিন্তু সেখানে কিছুটা ভিন্নতা আছে। তোমরা এখানটা লক্ষ্য করো, আর ওখানটার মধ্যে তোমরা পরে লক্ষ্য করবা। এখানে তাহলে আমাদের কি কি আছে? কয়লা ও জ্বালানি, গ্যাস ও পানি, বিদ্যুৎ ও শক্তি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমাদের কত টাকা খরচ হয়েছে? 2200 টাকা খরচ হয়েছে। তাহলে আমরা আসলে লিখি যে আমাদের বিদ্যুৎ ও শক্তি কত টাকা খরচ হলো। বিদ্যুৎ ও শক্তি বা কয়লা ও জ্বালানি যে কোনো একটা তোমরা লিখতে পারো, আমি যেহেতু একই টাইপের হিসাব সেজন্য একটার মধ্যে লিখছি। তাহলে বিদ্যুৎ ও শক্তি, ঠিক আছে, এরকম থাকলে সেটা কিছু কিসে হবে? ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট পার্শ্বে হবে। তাহলে আমরা সেখানে আমরা কত টাকা খরচ করছি? 2200 টাকা খরচ করছি। 2200, ঠিক আছে। এরপরে আমরা আর কি দেখবো দেখো, এরপর আমরা দেখি যে আমাদের এর মধ্যে আর কোনো টার্মস আছে কিনা, যেটা আমরা এখানে বসাবো, এরকম কোনো টার্মস আছে কিনা আর। তো এখানে মনে হয় না আর এরকম কোনো টার্মস আছে। আমি কিন্তু ম্যাথটা আগে একবার আমার খাতায় করছি, সেই জন্য আমি বুঝতে পারতেছি যে আর কোনো কিছু আছে কিনা। তোমরা অবশ্যই সবগুলো মিলাবা, তোমার এরকম করে পড়বা উত্তোলন, তোমাদের দেখবা যে কোনোটা বাদ পড়লো কিনা। ঠিক আছে, আমার যেহেতু করা আছে খাতায়, সেজন্য আমি বুঝতে পারতেছি যে আমার আর কোনো কিছু বাদ নাই। তো এখন তাহলে আমাদের এই পাশের কাজ শেষ, অর্থাৎ ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট পাশের কাজ শেষ। তাহলে এখন আমরা কি করব? ক্রয় বিক্রয় হিসেবে ক্রেডিট পাশের কাজ করব। তাহলে চলো আমরা ক্রেডিট পাশের কাজ করি। তো ক্রেডিট পাশের কাজ করার ক্ষেত্রে আমাদের সবসময় ক্রেডিট পাশে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য, আর একটা হচ্ছে ক্রয় হিসাব। এই দুইটা ব্যতীত আমাদের ক্রয় বিক্রয় হিসেবে ক্রেডিট পাশে আর কোনো কিছুই হয় না। ঠিক আছে, আর একটা জিনিস হয় সেটা আমি পরে বলবো। ঠিক আছে, তো অর্থাৎ আমাদের ক্রয় বিক্রয় হিসেবে ক্রেডিট পাশে সবসময় মাথায় রাখবে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে বিক্রয় আর একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। ঠিক আছে, তো আমাদের সমাপনী মজুত পণ্য দেখো এখানে কোথায় আছে। সমাপনী মজুত পণ্য সবসময় আমাদের সংযুক্তির মধ্যে থাকবে। অর্থাৎ সমাপনী মজুত পণ্য জিনিসটা আসলে কি? সমাপনী মজুত পণ্য জিনিসটা হচ্ছে, ধরো একটা নির্দিষ্ট বছর শেষে তোমার ব্যবসার যতটুকু মাল সামগ্রী বা মানে বিক্রি হয়নি বা অবিকৃত অবস্থায় আছে, সেটা হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্য। ঠিক আছে, তো সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে দেখবা যে তোমার সংযুক্তিতে এরকম দুইটা তোমার হচ্ছে টার্মস দেওয়া আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা সবসময় যে মানটা ছোট সেই মানটা ইউজ করবা। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পারতেছো আমরা মানটা কোনটা ইউজ করব? 1,25,000। ঠিক আছে, যেহেতু এখানে দুইটা মান দেওয়া আছে, তার মধ্যে যেটা ছোট থাকবে সেটা আমরা ইউজ করব। কি জন্য ইউজ করবো এটা আপাতত এখন না বোঝার দরকার নেই, কারণ পরীক্ষার আগে এত বিস্তারিত পড়তে গেলে মাথা ঘুরবে। ঠিক আছে, তো আমরা এখানে এই ছোটটা ইউজ করব। তাহলে এখানে আমরা লিখি যে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কত ছিল? এটার সাথে কোনো কিন্তু সংযুক্তি নেই, তাহলে আমাদের আমাদের ডাইরেক্ট একদম 2 নম্বর টাকার ঘরে লিখবো। ঠিক আছে, টাকা বানানটা এখানে ভুল লিখছি। তাহলে সোজা আমরা টাকার ঘরে লিখবো কত? 1,25,000। একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, এই হিসাব লেখার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকা লাগবে, তাছাড়া কিন্তু একদম দেখবে যে উল্টাপাল্টা হয়ে গেছে শেষে যায়। তো এরপরে আমরা কি বললাম? ক্রয় বিক্রয় হিসেবে যে ক্রেডিট পাশে সবসময় দুইটা টার্মস থাকে, সেটা কি? সমাপনী মজুত পণ্য এবং বিক্রয়। তাহলে এখানে আসলে আমরা লিখব বিক্রয়, এই দুইটা ব্যতীত কিছু থাকে না। বিক্রয়, এখন আসলে আমরা দেখি আমাদের বিক্রয় কত টাকা ছিল। তো এখানে তোমরা দেখতে পারতেছো আমাদের বিক্রয় ছিল হলো 3,95,900 টাকা। ঠিক আছে, তো আসো আমরা সেটা লিখি। আগে লিখি, তারপরে বিক্রয়ের সঙ্গে কি কি সংযুক্তি আছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। 3,95,900 টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, এখন আমাদের ক্রয়ের সঙ্গে যেরকম সংযুক্তি ছিল, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, তারপরে তোমার হচ্ছে প্রাপ্ত বার্তা, ক্রয় বার্তা যেটাই হোক, তারপর আছে পণ্য উত্তোলন, অলিখিত ক্রয়, এগুলো কিন্তু এরকম সেম বিক্রয়ের জন্য আছে। তো আমাদের প্রথমে দেখবো যে আমরা বিক্রয় করার পর আমাদের কাছে, ধর আমরা একটা পণ্য বিক্রয় করছি। ঠিক আছে, আমরা বিক্রয় করে 3,95,900 টাকা পাইছি। এখন দেখবা যে এখন তো দেখো অনলাইনের যুগ, অনেক কিছু মানে তোমার অনলাইনে ডেলিভারি করতেছে, অনেক কিছু প্রোডাক্ট তোমার হচ্ছে যারা কিনছে তারা রিসিভ করতেছে না, সেগুলো আবার ব্যাক যাচ্ছে। তো সেরকমই ধরো তুমি একটা পণ্য বিক্রয় করছো, বিক্রয়ের পর তুমি তোমার কাছে পণ্যটা আবার ব্যাক আসলো, তাহলে কি হলো? তোমার বিক্রয়ের যে অ্যামাউন্ট ছিল সেখান থেকে কি হবে? যে পণ্যটা ব্যাক আসলো ওই পরিমাণ টাকা কমে যাবে না, কারণ ওই পণ্যটা তো আর বিক্রয় হলো না।
তাহলে সেটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে আসলে আমাদের দেখি বিক্রয় ফেরত বা অন্ত ফেরত কিছু আছে না নাকি। দেখো আমাদের এখানে এই যে বিক্রয় ফেরত বা অন্ত ফেরত, ঠিক আছে, এই টার্মসটা কিন্তু আছে। তোমরা ভালো করে খেয়াল করো, ক্রয়ের ক্ষেত্রে কিন্তু ক্রয় ফেরত বা বহি ফেরত থাকবে, যে কোনো একটা থাকবে। বহি ফেরত আর তোমাদের অন্ত ফেরতের মধ্যে কিন্তু প্যাচ লেগে যাবে। তোমাদের বহি ফেরত মানে হচ্ছে আমি বাহিরে ফেরত পাঠাইছি, মানে বাহিরে ফেরত পাঠাইলাম, মানে আমি যেখান থেকে কিনে নিয়ে আসলাম সেখানে আমি ফেরত পাঠাই দিয়েছি বাহিরে। আর অন্ত ফেরত মানে আমার কাছে ফেরত আসছে। অন্ত মানে কি, নিজ না, মানে নিজের কাছে ফেরত আসছে, তাহলে সেটা হবে আমাদের বিক্রয় ফেরত। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু ভালোভাবে মাথায় রাখো। বহি ফেরত হচ্ছে আমাদের ক্রয়ের ক্ষেত্রে, যে আমরা ফেরতটা পাঠাবো বা ক্রয় ফেরত জিনিসটা হচ্ছে বহি ফেরত। আর অন্ত ফেরত হচ্ছে বিক্রয় ফেরত। ঠিক আছে, তো আসো এরপর আমরা এখানে লিখি যে হচ্ছে তোমাদের এই যে বিক্রয় ফেরত যে টার্মসটা আছে সেটা আমরা লিখে ফেলি। বিক্রয় ফেরত কত টাকা? ৬,০০০ টাকা। ঠিক আছে, এবার তোমরা টান দিয়ে এখানে আবার হিসাব করে কতটুকু বিয়োগ করে কত হয় সেটা কিন্তু তোমরা লিখে তার পরবর্তীতে আবার নিচের টার্মটা লিখবা। আমি কিন্তু ওইভাবে লিখতেছি না, অর্থাৎ আমি তোমাদের একবার দেখাই দিই। ঠিক আছে, এখানে তাহলে তোমাদের বিয়োগ করলে কত হবে? ৩,৮৯,৯০০ টাকা হবে মেবি। তারপর এরপর আমরা পরবর্তীতে টার্মস লিখে সেটা আবার এখানে লিখে তারপরে বিয়োগ করে তারপরে লিখে তারপরে আবার লিখবো। ঠিক আছে, তাহলে এরপর আর বিক্রয়ের সঙ্গে আমাদের আর কি কি টার্মস থাকতে পারে সেটা দেখি। এরপর আমাদের থাকবে হলো মঞ্জুরকৃত বার্তা বা বিক্রয় বার্তা, অর্থাৎ আমরা বিক্রয়ের সময় যে টাকাটা ছাড় দিছি সেটা, তাহলে যে টাকা ছাড় দিছি সেটা তো আমাদের বিক্রয়ের টাকার মধ্যে নাই, তাহলে সেটা তো আমাদের বিয়োগ করে দিতে হবে, তাই না? তাহলে আসলে এখন দেখি আমরা বিক্রয় বার্তাটা কোথায় আছে। বিক্রয় বার্তাটা এই নিচের দিকে আছে। এখানে দেখো আমাদের মঞ্জুরিকৃত বার্তা বা অর্থাৎ যে বার্তাটা আমরা মঞ্জুর করছি সেটা, অথবা প্রদত্ত বার্তা, অথবা শুধু বার্তা। তাহলে দেখো বার্তা কিন্তু শুধু বার্তাও থাকতে পারে। এখন তুমি কিভাবে বুঝবা সেটা ক্রয় বার্তা না বিক্রয় বার্তা? তোমার যখন ক্রয় বার্তা সেই হিসাবে শুধু বার্তা লেখা থাকবে সেটা তোমাদের রেওয়া মিলের ক্রেডিট পাশে লেখা থাকবে। এই দেখো রেওয়া মিলের ক্রেডিট পাশে কিন্তু থাকবে যদি ক্রয়ের বার্তা হয়। আর যদি বিক্রয়ের বার্তা হয় সেটা আমাদের রেওয়া মিলের ডেবিট পাশে বসবে, অর্থাৎ ডান পাশে বসবে, বাম পাশে বসবে। ঠিক আছে, তাহলে বাম পাশে অর্থাৎ ডেবিট পাশে যদি শুধু বার্তা থাকে তাহলে সেটা বিক্রয়ের জন্য বার্তা। আর রেওয়া মিলের যদি ডান পাশে শুধু বার্তা থাকে তাহলে সেটা ক্রয়ের জন্য বার্তা। অথবা তাছাড়া যদি তোমাদের এই যে মঞ্জুরকৃত বার্তা বা প্রদত্ত বার্তা বা বিক্রয় বার্তা লেখা থাকে সেটা তো তুমি বুঝতে পারবে। পেঁচ লাগবে কখন? যখন শুধু বার্তা লেখা থাকবে। ঠিক আছে, তো সেটা তোমরা মাথায় রাখবা। আর রেওয়া মিলের ক্রেডিট পাশে যদি বার্তা থাকে তাহলে সেটা ক্রয় বার্তা। আর ডেবিট পাশে যদি বার্তা থাকে তাহলে সেটা বিক্রয় বার্তা। ঠিক আছে, তাহলে আমাদের বিক্রয় বার্তা কত টাকা? ২,০০০ টাকা। বিক্রয় বার্তা লেখা খারাপ হচ্ছে, তোমরা একটু কনসিডার করে নাও, কারণ এই বোর্ডে লেখা একটু টাফ, নতুন নতুন আবার তাও। তাহলে আমাদের কত ছিল? ২,০০০ টাকা। তাহলে এখানে আমরা ২,০০০ টাকা লিখবো, আবার টান দিব, ক্যালকুলেশন করব কত হবে? ৩,৮৭,৯০০। ঠিক আছে, আর একটা জিনিস থাকবে, সেটা কি? এখানে যেমন ছিল অলিখিত ক্রয়, সেরকম এখানেও থাকবে অলিখিত বিক্রয়। থাকতে পারে, সবসময় যে থাকবে তা না, এইগুলোর মধ্যেই থাকবে, কিন্তু কখনো থাকতে পারে কখনো থাকতে পারে না। যখন থাকবে না তখন সেটা হবে না এখানে। ঠিক আছে না? তাহলে এখন যেহেতু আমাদের আছে, তাহলে আমরা সেটা এখানে লিখবো। তাহলে কই আছে আসলে আমরা দেখি। এই দেখো এখানে আমাদের বাকিতে পণ্য বিক্রয় করছিল ৫,০০০ টাকা, সেটা হিসাবভুক্ত করা হয়নি, অর্থাৎ অলিখিত বিক্রয়। ঠিক আছে, এখানে কিন্তু আমি দুইটা বিক্রয় ও ক্রয় লিখছি। ঠিক আছে, অর্থাৎ দুইটাতেই ৫,০০০ টাকা করে আমরা হিসাবভুক্ত করি নাই। তাহলে আমাদের বিক্রয়ের জন্য কি হবে? সেটাও আমরা ৫,০০০ টাকা হিসাবভুক্ত করি নাই। তাহলে আমরা এখানে লিখবো সেটা হলো যে অলিখিত, এটা আমাদের প্লাস হবে, এগুলো মাইনাস। অলিখিত বিক্রয় হবে হলো কত ছিল আমাদের? ৫,০০০ টাকা। শতক হাজার। এখন লাস্ট যে হিসাবটা হবে সেটা আমরা ডাইরেক্ট এই পাশে লিখবো। তাহলে কত হবে সেটা? ৩,৯২,৯০০। ৩,৯২,৯০০। এখন আমাদের একটা কাজ করতে হবে। দেখো আমরা এই পাশেরটা যোগ করব, ক্রেডিট পাশে টোটাল যোগ করব, অর্থাৎ এই ১,২৫,০০০ আর হচ্ছে ৩,৯২,৯০০ টাকা যেটা আছে এটা আমরা যোগ করব। যোগ করলে আমরা কত হবে সেটা আমরা, যেখানে আমাদের লেখাগুলো শেষ হবে সেখানে একটা টান দেবো এভাবে। ঠিক আছে, টান দিয়ে এখানে আমরা যোগ করে লিখবো। সেটা আমাদের হবে হচ্ছে যোগ করলে পাবা ৫,১৭,৯০০ টাকা। ৫,১৭,৯০০ টাকা। ঠিক আছে, এটা আমরা ক্রয় বিক্রয় হিসেবে ক্রেডিট পাশে হিসাব করলে আমরা পাইলাম হচ্ছে ৫,০০,০০০।
17,900 টাকা। ঠিক আছে, এখন আমরা কি করব, ডেবিট পাশের সবগুলো ক্যালকুলেটরে উঠাবো। কোনগুলো উঠাবো? এই যে 2 নাম্বার ঘরের টাকাগুলো, আবার জানি এগুলো উঠাও না। ঠিক আছে, কোনগুলা? এই যে এই পাশের ঘরের গুলা। তাহলে আমরা এই সবগুলো যোগ করে, অর্থাৎ 40, এই 1,49,500, এগুলো আমরা যোগ করে টোটালে পাবো হলো 2,18,300 টাকা। এখন দেখো এই পাশে যোগ করে আমরা পাইলাম কত? 2,18,300। আর এই পাশে পাইলাম কত? 5,17,900। অর্থাৎ এই পাশের হিসাবটা কিন্তু আমাদের বেশি। তাহলে এখন কি করতে হবে? আমাদের কিন্তু দুই পাশের হিসাব মিলানো লাগবে। তাহলে এখন এই পাশে আমাদের দেখতে হবে যে কোন পাশে কম। এই পাশে কম, তাহলে কতটুকু কম সেটা আমাদের এই পাশে লিখতে হবে। সেটা আমরা কি হিসেবে অন্তর্ভুক্ত করব? সেটা আমরা লিখবো যে মোট লাভ। মোট লাভ এর সময় আমাদের লেখা লাগে হচ্ছে লাভ লোকসান হিসাবে স্থানান্তরিত। ঠিক আছে, লিখে আমাদের কত টাকা শর্ট আছে, এই 5,17,900 টাকার মিলানোর জন্য কত টাকা শর্ট আছে সেটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমাদের শর্ট আছে হচ্ছে 2,99,600 টাকা। ঠিক আছে, সেটা আমরা এখানে লিখবো 2,99,600 টাকা। ঠিক আছে, তারপরে আমরা এখানে টান দিয়ে মিলাই দিব কত? 5,17,900। ঠিক আছে, অর্থাৎ আমাদের দুই পাশের হিসাব, মোট হিসাব মিলাই দেওয়া লাগবে। তাহলে যেহেতু এই পাশে আমাদের মিলতেছে না, হিসাব করে আমরা সবগুলো যোগ করে দেখলাম মিলতেছে না, তাহলে কত টাকার জন্য মিলতেছে না সেটাই হবে আমাদের কি? মোট লাভ। ঠিক আছে, তো সেটা আমরা এই পাশে লিখবো। এখন কথা হইতেছে যে ধরো এই পাশেই বেশি হইলো, এই পাশে হিসাব করে কম হইলো, তখন কি করতে হবে? তখন আমাদের এখানে লিখতে যে হবে মোট ক্ষতি। লিখে লেখা লেখা লাগবে যে লাভ ক্ষতি হিসাবে স্থানান্তরিত। তারপর আমাদের এই পাশে কত টাকা শর্ট আছে সেটা আমাদের এখানে লিখে দেওয়া লাগবে, লিখে দিয়ে এখানে আমাদের মিলে দেওয়া লাগবে। ঠিক আছে, অর্থাৎ যখন ক্রেডিট পাশে কম হবে তখন আমাদের সেটা হবে হচ্ছে ক্ষতি। ঠিক আছে, আর যখন ডেবিট পাশে কম হবে সেটা আমাদের, যতটুকু কম আছে সেটা হচ্ছে আমাদের লাভ। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম এখানে? যে যতগুলো টার্মস আসে হিসাবের সবগুলো বসানোর পর আমাদের যদি ডেবিট পাশে কম হয় তাহলে আমরা এখানে লিখবো যে মোট লাভ, লিখে কতটুকু কম হয়েছে সেটা আমরা এখানে লিখবো। সেটা বার করার জন্য কিভাবে হবে? কতটুকু কম বার করবো কিভাবে? এই যে যতগুলো আমাদের ডেবিট পাশে টার্মস আছে অর্থাৎ হিসাব আছে সবগুলো আমরা যোগ করব, যোগ করে এই পাশে যত টাকা হয়েছে অর্থাৎ বেশির পাশে যত টাকা হয়েছে সেটার থেকে আমরা বাদ দেবো। তাহলে কি পাবো? কতটুকু আমাদের এই পাশে কম আছে সেটা পাবো, তাই না? তাহলে সেটা এখানে লিখে দিলে আমার সবগুলো যোগ করলে দেখবে যে এটা সহ সবগুলো যোগ করলে দেখতে পারবে যে হচ্ছে 5,17,900 টাকা। ঠিক আছে, আর বললাম তো আমাদের অবশ্য তোমাদের সবসময় লাভই আসে। আমাদের যে পরীক্ষায় ম্যাথ গুলো আছে সবসময় সেগুলোতে লাভই আসে, কিন্তু আমাদের লোকসানও কিন্তু অনেক সময় আসতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে যে মোট ক্ষতি, লিখে লাভ লোকসান হিসাবে স্থানান্তরিত, লিখে এখানে আমাদের কত টাকা ক্ষতি হয়েছে। যদি ধরো এই পাশেই আমাদের ক্ষতি হতো তাহলে লেখা লিখতে হচ্ছে 2,99,600। ঠিক আছে, যদি আমাদের এই পাশেই 5,17,900 হতো আর এই পাশে আমাদের কম আসতো, ঠিক আছে, তাহলে আমাদের সেক্ষেত্রে এই পাশে লেখা লিখতে হচ্ছে ক্ষতি। ঠিক আছে, আবার এটা অবশ্য আমাদের আসে না, তাই এটা অতটাও মাথা ঘামানোর দরকার নেই। আমাদের সবসময় মোট লাভ হিসেবেই আসে। ঠিক আছে, পরীক্ষায় যেগুলো ম্যাথ আসে। তো আপাতত আমাদের তাহলে কি হলো, লাভ লোকসান হিসাব কিন্তু শেষ। ঠিক আছে, তাহলে শেষে আমরা কি করব? নিচে একটা টান দিয়ে দিব, এভাবে বক্স করে দিব, এভাবে বক্স করে বন্ধ করে দিব। ঠিক আছে, দিয়ে পরবর্তীতে আমরা ক্রয়, সরি, লাভ লোকসানের জন্য যে চূড়ান্ত হিসাব আছে সেটা শুরু করব। ঠিক আছে, আর এই যে 5,17,900 দুইটা একশো সোজা লেখার চেষ্টা করবা, অর্থাৎ এটা এখানে লিখবা 5,17,900। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা ক্রয় বিক্রয় হিসাবটা বুঝতে পারছো। এখানে যে কয়টা টার্মস আছে এর বাহিরে ক্রয় বিক্রয় আসবে না। ঠিক আছে, অর্থাৎ রেওয়া মিলে দেখো আমি কিন্তু অবলিক দিয়ে অর্থাৎ বা দিয়ে জাহাজ ভাড়া যেমন গুদাম ভাড়া রেল ভাড়া এগুলো কিন্তু লিখছি, এগুলো কিন্তু আলাদা আলাদা হিসেবে আসতে পারে, কিন্তু যেহেতু একই টাইপের খরচ সেই জন্য আমি একটার মধ্যে লিখছি। ঠিক আছে, তাছাড়া এখানে এমন হতে পারে যে তোমার জাহাজ ভাড়াও আছে, আবার হচ্ছে রেল ভাড়াও আছে, আবার গুদাম ভাড়াও আছে, তাহলে তোমার জাহাজ ভাড়াও লেখা লিখবে, রেল ভাড়াও লেখা লিখবে, গুদাম ভাড়াও লেখা লিখবে। ঠিক আছে, কিন্তু যেহেতু একই রকম খরচ সেই জন্য আমি একটার মধ্যে লিখছি। তারপরে তোমার এখানে মজুরি আছে অথবা কুলি খরচ থাকতে পারে, দুইটা কিন্তু একই জিনিস। আর তোমার হচ্ছে, অথবা যদি এটা লেখা থাকে যে মজুরি ও বেতন সেটাও কিন্তু তোমার এখানেই হবে। ঠিক আছে, আর তোমার শুল্ক থাকলে সেটাও তোমার ক্রয় হিসেবের মধ্যে আসবে ডেবিট পাশে। শুল্ক কি কি হতে পারে? আমদানি শুল্ক হতে পারে, শুল্ক হতে পারে, নগদ শুল্ক হতে পারে, ডাক কর হতে পারে, ডাক চার্জ হতে পারে, সরি ডাক কর না, এগুলো আমাদের ক্রয় বিক্রয় হিসেবে আসবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা অমিলটা আরেকবার দেখে নাও।
এখানে কিন্তু আমাদের একটার মধ্যে অবলিক দিয়ে অনেক কিছু লেখা আছে, তো অর্থাৎ এগুলো একটার পরিবর্তে আরেকটা থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এগুলো একটু মুখস্থ করবা যে কোনটার সাথে কোনটা একই রকম জিনিস, ঠিক আছে? এগুলো কিন্তু মুখস্থ না করলে অথবা প্র্যাকটিস করলে অবশ্য মুখস্থ হয়ে যায়, তারপরে তোমরা আগে একবার মুখস্থ করার চেষ্টা করবা, যে মাথার মধ্যে কিছুটা নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? নেওয়ার পর তারপরে যখন তোমরা ম্যাথ গুলো করতে যাবা তখন কিন্তু আর সমস্যা হবে না, ঠিক আছে? তো আশা করতেছি তোমরা ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছো, অর্থাৎ ক্রয় বিক্রয় পর্যন্ত বুঝতে পারছো। এর পরবর্তী পার্টে আমি তোমাদের লাভ লোকসান হিসাব যেটা আছে সেটা করাবো, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী পার্ট তোমরা পরবর্তীতে প্লেলিস্টের ভিতরেই পেয়ে যাবা। আর অন্যান্য আরো প্লেলিস্ট আছে, সেগুলো তোমরা দেখতে পারো তোমাদের পরীক্ষার আগে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো, ঠিক আছে? তাহলে আমি অবশ্যই তোমাদের পরবর্তীতে আরো অনেক শর্টকাট এরকম যে বিভিন্ন ম্যাথ থাকবে সেগুলো আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো।